একবার শুধু কল্পনা করার চেষ্টা করা যাক, একটা আস্ত শহর, মানে প্রশস্ত রাজপথ, বিশাল বিশাল সব প্রাসাদ, জমজমাট বাজার, সারি সারি মন্দির, সবই আছে। হ্যাঁ, শুধু একটা জিনিস নেই। ঠিক। ওই শহরের কোনো বাড়ির মাথায় কোনো ছাদ নেই। বলা হয় ওখানে যদি কেউ কোনো বাড়ির ছাদ বানানোর চেষ্টাও করে, তবে তা রহস্যময়ভাবে ধসে পড়বে বা ভেঙে গুড়িয়ে যাবে। একদম। রাজস্থানের আরাবল্লী পাহাড়ের কোলে অবস্থিত বাঙ্গারহ ঠিক এমনই এক জায়গা। দিনের আলোতে দেখলে মনে হবে অত্যন্ত সুন্দর একটা ঐতিহাসিক ধ্বংসস্তূপ। হ্যাঁ, চারদিকে সবুজ উপত্যকা আর ওই লালচে পাথরের অদ্ভুত এক মিশ্রণ, তাই না? রাইট। পর্যটকরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, গাইডরা গল্প শোনাচ্ছে, সেলফি তোলার ধুম পড়ে গেছে। কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই এই হাসি খুশি জায়গাটার চরিত্র এমনভাবে বদলে যায়, মানে যা আক্ষরিক অর্থেই বুকের ভেতর কাঁপন ধরায়। ঠিক বলেছেন। পর্যটকদের ওই কোলাহল তখন অদ্ভুত এক হিমশীতল নীরবতায় রূপ নেয়। পাহাড়ি হাওয়া হঠাৎ যেন ভীষণ ভারী হয়ে ওঠে। বাপরে! আর চারপাশের পরিবেশ এমন একটা থমথমে আকার ধারণ করে যে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থাও সেখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দিতে বাধ্য হয়েছে। ওই সূর্যাস্তের পর ঢোকা নিষেধ, সেই বোর্ডটা তো। হ্যাঁ, সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে বাঙ্গরহ দুর্গে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। শুধু তাই নয়, স্থানীয় প্রবীণরা তো আজও প্রবলভাবে বিশ্বাস করেন যে রাতের অন্ধকারে ওই সীমানার ভেতর মানুষের পা পড়লে সে আর ফেরে না। একদমই না, সে আর কোনোদিন স্বাভাবিক পৃথিবীতে ফিরে আসে না। যারা আমাদের এই আলোচনা শুনছেন তাদের হয়তো মনে হতে পারে এ তো আর 10টা সাধারণ ভূতের গল্পের মতোই শোনাচ্ছে। হ্যাঁ, মানে ওই অভিশপ্ত দুর্গ আর তার ভৌতিক মিথ আর কি। ঠিক। কিন্তু চলুন আমরা আজ বিষয়টার একটু গভীরে গিয়ে দেখি। কারণ আমাদের আজকের এই বিস্তারিত আলোচনার মূল লক্ষ্য কিন্তু শুধু গা ছমছমে অলৌকিক গল্প বলা নয়। একদমই না। আমরা দেখতে চাই ইতিহাস, স্থানীয় লোককথা আর মানুষের মনস্তত্ত্ব, এই 3টে জিনিস কিভাবে একসাথে মিশে একটা আস্ত শহরকে শতাব্দীর পর শতাব্দী ধরে ভয়ের চাদরে মুড়িয়ে রেখেছে। রাইট। বাঙ্গরহ দুর্গের এই মৃত্যুপুরী হয়ে ওঠার পেছনের আসল গল্পটা ঠিক কি, সেটাই তো আজকে আমরা খুঁজব। হ্যাঁ, তো এই রহস্যের জট খুলতে হলে তো আমাদের একদম শুরুর দিকটা যেতে হবে, তাই না? হ্যাঁ, আমাদের ফিরে যেতে হবে এর একেবারে শুরুর দিনগুলোতে, কারণ বাঙ্গরহ কিন্তু সবসময় এরকম অভিশপ্ত বা জনশূন্য ছিল না। মানে একটা সময় একটা খুব জমজমাট ছিল। ভীষণ জমজমাট। এর ধ্বংসস্তূপের আড়ালে লুকিয়ে আছে এক চরম জাঁকজমকপূর্ণ আর উচ্চাকাঙ্ক্ষী স্বপ্নের গল্প। ধরুন সময়টা 1573 সাল। আচ্ছা। আম্বারের রাজপরিবারের এক তরুণ এবং ভীষণ উচ্চাকাঙ্ক্ষী যোদ্ধা ছিলেন মাধো সিং। তিনি তার বড় ভাই মান সিংয়ের সাথে মোঘল সেনাপতি হিসেবে বহু যুদ্ধে লড়ে বিপুল খ্যাতি পেয়েছিলেন। হ্যাঁ, ইতিহাসে তার বেশ নামডাক আছে। ঠিক, কিন্তু তার মনের ভেতরে একটা ব্যক্তিগত স্বপ্ন ছিল, সম্পূর্ণ নিজের একটা স্বাধীন সমৃদ্ধ শহর গড়ার। আর সেই শহর তৈরির জন্য তিনি যে জায়গাটা বেছে নিয়েছিলেন সেটা ছিল ভৌগোলিক দিক থেকে একটা মাস্টার স্ট্রোক। মাস্টার স্ট্রোক বলার কারণটা কিন্তু খুব স্পষ্ট। আরাবল্লীর পাদদেশের ওই জায়গাটা প্রাকৃতিকভাবেই 3 দিক থেকে পাহাড় দিয়ে ঘেরা ছিল। হ্যাঁ, যা বাইরের শত্রুর আক্রমণ থেকে একটা প্রাকৃতিক সুরক্ষার দেয়াল তৈরি করত। একদম। শুধু সুরক্ষাই নয়, সেখানকার মাটিও ভীষণ উর্বর ছিল আর জলের উৎসের কোনো অভাব ছিল না। আর শুনেছি ওই সময়ের অন্যতম প্রধান বাণিজ্য পথগুলোর খুব কাছাকাছি ছিল এর অবস্থান। রাইট। ইতিহাস বলছে হাজার হাজার কারিগর আর শ্রমিক দিন রাত এক করে এই শহরটা তৈরি করেছিল। পাহাড় কেটে বানানো সুরক্ষিত দুর্গ, অপূর্ব কারুকাজ করা বিশাল সব প্রাসাদ আর সারি সারি হাভেলি। হ্যাঁ, সব মিলিয়ে খুব অল্প সময়ের মধ্যে বাঙ্গারহ হয়ে উঠেছিল ষোড়শ শতাব্দীর এক অবিশ্বাস্য সমৃদ্ধ নগরী। ভারতবর্ষের নানা প্রান্ত থেকে তখন ব্যবসায়ীরা ওখানে আসত। লোকে তো তখন বলতো বাঙ্গরহয়ের বাতাসে নাকি সম্পদের গন্ধ ভাসে, তাই না? ঠিক তাই। আর এই সমৃদ্ধ প্রাণবন্ত নগরীর সবচেয়ে আলোকিত চরিত্র হয়ে উঠলেন মাধো সিংয়ের কন্যা রাজকুমারী রত্নাবতী। ওহ, রত্নাবতী। হ্যাঁ, তিনি ছিলেন এমন একজন নারী যার কথা ওই সময়ের সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে ভাবলে রীতিমতো অবাক হতে হয়। মানে তৎকালীন রাজপুত সমাজে নারীদের ভূমিকা যখন অনেকটাই প্রাসাদের অন্দরমহলে সীমাবদ্ধ ছিল, রত্নাবতী সেখানে ছিলেন একেবারেই ব্যতিক্রমী।
তার সৌন্দর্যের কথা তো দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল বটেই, কিন্তু তার আসল পরিচয় শুধু তার রূপ ছিল না। আমি যতদূর জেনেছি রত্নাবতী প্রবল আত্মবিশ্বাসী আর ভীষণ স্বাধীনচেতা একজন মানুষ ছিলেন। ভীষণ। তিনি নাকি ঘোড়ায় চড়ে শিকারে যেতেন, তলোয়ার চালাতে পারতেন, আবার একই সাথে জ্যোতির্বিদ্যা এবং প্রশাসনিক বিষয়গুলোতেও তার গভীর জ্ঞান ছিল। একদম। রাজ্যের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রীতিমতো তার মতামত নেওয়া হতো। স্থানীয় মানুষ তাকে এতটাই সম্মান করত যে তাকে শুধু একজন রাজকুমারী নয়, দেবী দুর্গার অবতার হিসেবে দেখা শুরু করেছিল। হ্যাঁ, বিষয়টা অনেকটা এমন যেন রত্নাবতী সেই ষোড়শ শতাব্দীর এক আধুনিক সুপারহিরো, যিনি শুধু সৌন্দর্য দিয়ে নয়, তীক্ষ্ণ মেধা আর অতুলনীয় সাহস দিয়ে সবার মন জয় করেছিলেন। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। আসলেই তিনি পুরো শহরটাকে একটা অদৃশ্য বাঁধনে বেঁধে রেখেছিলেন। কিন্তু ঠিক এই জায়গাটাতেই আমার মনে একটা বড় প্রশ্ন জাগে। কি প্রশ্ন? ধরুন, এমন একটা নিখুঁত শহর যেখানে অর্থনীতি শক্তিশালী, প্রাকৃতিক সুরক্ষা মজবুত, আর রাজকুমারীর মতন একজন যোগ্য ও দূরদর্শী উত্তরসূরি রয়েছেন, হ্যাঁ, সেই শহরটা হঠাৎ করে অন্ধকারের দিকে মোড় নিল কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে আলো আর অন্ধকারের এক অদ্ভুত দ্বান্দ্বিক সম্পর্কের মধ্যে। রত্নাবতীর ওই প্রখর ব্যক্তিত্ব এবং শহরের জাঁকজমক যেন আকর্ষণ করে আনলো এক ভয়ঙ্কর অন্ধকার শক্তিকে। আচ্ছা। বাঙ্গরহ শহরের একেবারে উত্তর প্রান্তে একটা পুরনো জরাজীর্ণ শিব মন্দির ছিল। ওই দিকটা এমনিতে একটু ছায়াময় আর স্যাঁতস্যাঁতে হওয়ায় মানুষজন সাধারণত এড়িয়ে চলত। একটা গা ছমছমরে ব্যাপার। হ্যাঁ, আর সেখানেই এসে আস্থানা গাড়ল এক তান্ত্রিক, যার নাম সিংহিয়া। বাপরে, এই সিঙ্গিয়ার বিবরণটা শুনলেই তো যে কারো মনে একটা অস্থিরতা তৈরি হবে। একদম তাই। মানে লম্বা, রোগাটে শরীর, চোখের কোটরে গভীর শূন্যতা, উস্কোখুস্কো চুল আর কুচকুচে কালো গায়ের রং। তবে সবচেয়ে অস্বস্তিকর ব্যাপার হলো তার গায়ের গন্ধ। হ্যাঁ, লোকমুখে শোনা যায় যে তার শরীর থেকে সবসময় একটা পোড়া ধূপ আর পচা মাংসের মতো অদ্ভুত গন্ধ বেরোত। উফ! আর সে কালো জাদু আর তন্ত্র সাধনায় এতটাই পারদর্শী ছিল যে মানুষ ফিসফিস করে বলতো সে নাকি মৃতদেহ জাগিয়ে তুলতে পারে। মানুষের মনের ভেতর ঢুকে তাদের স্বাধীন চিন্তাশক্তিকে নষ্ট করে দেওয়ার এক ভয়ঙ্কর বিদ্যা তার জানা ছিল। সিংহিয়া প্রথমে নিজের ওই মন্দিরের সীমানাতেই সীমাবদ্ধ ছিল। তারপর একদিন পড়ন্ত বিকেলে জঙ্গলের ধারে সে রত্নাবতীকে প্রথমবার দেখল। রাজকুমারী তখন ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন, আর সেই মুহূর্ত থেকেই সিংহিয়ার মনের ভেতর জন্ম নিল এক অন্ধ মোহ। মানে একটা ভয়ঙ্কর অবসেশন বলা যায়। একদম। সে রত্নাবতীকে পাওয়ার জন্য রীতিমতো উন্মাদ হয়ে উঠল। শুধু শরীর নয়, সে চেয়েছিল রত্নাবতীর ওই আত্মবিশ্বাসী সত্তাটাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আনতে। কিন্তু সে তো খুব ভালো করেই জানত যে স্বাভাবিক কোনো উপায়ে রত্নাবতীর মতো একজন স্বাধীন, শক্তিশালী নারীকে বশীভূত করা তার পক্ষে একেবারেই অসম্ভব। রাইট। আর তাই সে একটা ভয়ঙ্কর চক্রান্ত করল। সে টানা কয়েক মাস ধরে এক নিষিদ্ধ তন্ত্র সাধনা করে একটা বিশেষ সুগন্ধি তেল তৈরি করল। ওই যে কালো জাদুর তেলটা? হ্যাঁ, স্থানীয় লোককথা অনুযায়ী সে কবরস্থানের মাটি আর নানা রকম নিষিদ্ধ জিনিস মিশিয়ে ওই তেল বানিয়েছিল, এই বিশ্বাসে যে এর এক ফোঁটা রত্নাবতীর গায়ে লাগলে তিনি নিজের সমস্ত বোধ বুদ্ধি হারিয়ে পুরোপুরি সিংহিয়ার দাসীতে পরিণত হবেন। ঠিক। এরপর প্রাসাদের এক দাসীর হাত দিয়ে সে ওই তেলটা রাজকুমারীর কাছে পাঠিয়ে দিল। কিন্তু রত্নাবতীর তীক্ষ্ণ বুদ্ধি এখানেও তাকে বাঁচিয়ে দিল। দাসীর আচরণ বা তেলের অস্বাভাবিক গন্ধ যে কারণেই হোক, তিনি বুঝে ফেললেন এর মধ্যে ভয়ঙ্কর কিছু একটা মেশানো আছে। হ্যাঁ, তিনি তীব্র রাগে তেলটা গ্রহণ না করে সোজা সিংহিয়ার কাছেই ফেরত পাঠিয়ে দিলেন। আচ্ছা, ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। আমি একটু অন্য দৃষ্টিকোণ থেকে ভাবতে চাইছি। বলুন। রত্নাবতী তো চাইলে রাজকীয় ক্ষমতা বলে রক্ষীদের দিয়ে তাকে দখলবন্দি করতে পারতেন বা চরম শাস্তি দিতে পারতেন। হ্যাঁ, ক্ষমতা তো তার ছিলই। কিন্তু তা না করে তিনি শুধু তেলটা ফেরত পাঠালেন। এই কাজটা করে কি তিনি পরোক্ষভাবে সিংহিয়ার ওই ইগোতে এমন এক আঘাত করেছিলেন যা পরিস্থিতিকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলল? খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। মানে শুধু প্রত্যাখ্যান নয়, এটা তো তার এত বছরের তন্ত্র সাধনার প্রতি এক ধরনের প্রকাশ্য অবজ্ঞা। আপনার এই বিশ্লেষণটা ভীষণ প্রাসঙ্গিক। যদি আমরা পুরো প্রেক্ষাপটটা মিলিয়ে দেখি, কালো জাদুর এই প্রাচীন লোককথাগুলো আসলে তৎকালীন সমাজের এক গভীর মনস্তাত্ত্বিক রূপক। আচ্ছা।
সিংহিয়ার এই তন্ত্র সাধনা আসলে আরেকজনের স্বাধীন ইচ্ছাকে গ্রাস করার একটা সাইকোলজিক্যাল কন্ট্রোল। একজন প্রান্তিক পুরুষ যে কিছুতেই মেনে নিতে পারছে না যে একজন নারী এত বেশি ক্ষমতাবান এবং স্বাধীন হতে পারে, তাই সে তার জাদুর ভর দেখিয়ে তাকে বশে আনতে চাইছে। একদম। আর রত্নাবতী যখন তাকে শাস্তি না দিয়ে শুধু তার জিনিসটা ছুঁড়ে ফেলে দিলেন, সেটা ছিল সিংহিয়ার অহংকারের কফিনে শেষ পেরেক। এই চরম অবজ্ঞা আর প্রত্যাখ্যান থেকেই জন্ম নিল সেই ভয়ঙ্কর অভিশাপ। আর সেই অভিশাপের মুহূর্তটা আক্ষরিক অর্থে রোমহর্ষক, দাসী যখন তেলের শিশিটা সিংহিয়ার কাছে ফেরত নিয়ে গেল, রাগে উন্মত্ত সিংহিয়া সেই শিশিটা একটা বড় পাথরের ওপর ছুঁড়ে মারে। লোককথা বলে শিশিটা ভাঙার সাথে সাথেই সে কালো জাদুর তেল ওই ভারী পাথরটাকে গলিয়ে দেয়। বাপরে! আর পাথরটা গড়িয়ে সোজা সিংহিয়ার গায়ের ওপর এসে পড়ে। সে যখন ওই পাথরের নিচে চাপা পড়ে মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে, তার শরীর থেকে রক্ত আর ফেনা বেরোচ্ছে, ঠিক সেই শেষ মুহূর্তে সে বাঙ্গার ঘরের দিকে তাকিয়ে এক চরম অভিশাপ দিয়ে বসে। হ্যাঁ, সে চিৎকার করে বলে, এই শহরের কোনো নারী শান্তিতে থাকতে পারবে না, কোনো বিয়ে সম্পূর্ণ হবে না, আর এই শহর চিরকালের জন্য ধ্বংসস্তূপে পরিণত হবে। কেউ এখানে আর নতুন করে প্রাণ ফেরাতে পারবে না। এরপরই নাকি শুরু হয় ছোট ছোট ভৌতিক ঘটনা, ওই দাসীর ঘরে চামেলির গন্ধ পাওয়া বা দেয়ালের রক্তের ছাপ। ঠিক। এবং এই অভিশাপের গল্পটার পাশাপাশি বাঙ্গারের পতনের পেছনে আরও একটা সমান্তরাল মিথ কিন্তু প্রচলিত আছে। ওই সাধু বাবা বালুনাথের গল্পটা? হ্যাঁ, তিনি ওই শহরের পাহাড়ের চূড়ায় তপস্যা করতেন। শহর যখন তৈরি হচ্ছিল, তিনি মাধো সিংকে একটা স্পষ্ট শর্ত দিয়েছিলেন যে, তোমার শহর যত খুশি বড় করো, কিন্তু তোমার প্রাসাদের ছায়া যেন কখনো আমার তপস্যার জায়গায় না পড়ে। একদম। কিন্তু বছর পেরোনোর সাথে সাথে মাধো সিংয়ের বংশধরদের ক্ষমতা আর সম্পদের অহংকার এতটাই বেড়ে গেল যে তারা প্রাসাদকে আরও উঁচু করতে শুরু করল। আর একদিন সত্যিই সেই বিশাল প্রাসাদের ছায়া গিয়ে পড়ল বাবা বালুনাথের আশ্রমে। হ্যাঁ, ক্ষুব্ধ সাধু তখন অভিশাপ দিলেন যে অহংকারের ছায়া আমার সাধনাকে গ্রাস করল, সেই অহংকারই এই শহরকে গিলে খাবে। এক্সপার্ট, এই দুটো অভিশাপের গল্পকে পাশাপাশি রাখলে একটা অদ্ভুত প্যাটার্ন কিন্তু চোখে পড়ে। সেটা কি? খেয়াল করে দেখুন, দুটো ঘটনার মূলেই রয়েছে মানুষের সীমানা বা বাউন্ডারি অতিক্রম করার প্রবণতা। রাইট। একদিকে মাধো সিংয়ের বংশধরদের চরম অহংকার, যারা নিজেদের ক্ষমতার দম্ভে একজন সাধুর দেওয়া সীমানাকে ভাঙতে দ্বিধা করেনি। আর অন্যদিকে তান্ত্রিক সিংহিয়ার অন্ধমোহ। একদম, যে একজন নারীর ব্যক্তিগত সীমানা এবং স্বাধীন ইচ্ছাকে সম্মান না করে তাকে জোর করে বশীভূত করতে চেয়েছিল। যারা এই আলোচনা শুনছেন তাদের জন্য কিন্তু এটা একটা সতর্ক বার্তাও হতে পারে। একদমই তাই। প্রকৃতি বা পারিপার্শ্বিক সীমানাকে সম্মান না করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, বাঙ্গরের মিথ যেন তারই এক নিখুঁত রূপক। কিন্তু এই অভিশাপগুলো কি শুধুই মানুষের মনের ভয় ছিল, নাকি প্রকৃতির নির্মম নিয়তির সাথে তা সত্যি একাকার হয়ে গিয়েছিল? খুব ভালো একটা প্রশ্ন। কারণ আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই, দেখব যে এই ধ্বংসের পেছনে মিথ বা অভিশাপের চেয়েও অনেক বড়, অনেক বেশি নির্মম এক প্রাকৃতিক বাস্তবতা লুকিয়েছিল। আচ্ছা। আর সেটা হল ১৭৮৩ থেকে ১৭৮৪ সেই ভয়ঙ্কর চালিসা দুর্ভিক্ষ। হ্যাঁ, ঠিক এখানেই আমাদের ইতিহাস আর ভূতের গল্পের মাঝে একটা স্পষ্ট রেখা টানতে হবে, কারণ এই চালিসা দুর্ভিক্ষ কিন্তু কোনো কাল্পনিক বিষয় ছিল না। একদমই না। এটি ছিল এল নিনো এফেক্টের কারণে ঘটা এক ভয়াবহ প্রাকৃতিক দুর্ভিক্ষ। টানা কয়েক বছর ধরে ওই পুরো অঞ্চলে এক ফোঁটা বৃষ্টি হয়নি। বাপরে, এক ফোঁটা বৃষ্টি হয়নি? না। বঙ্গরেহে যে নদীগুলোর জলে একসময় কৃষি আর বাণিজ্য ফুলে ফেপে উঠেছিল, সেগুলো শুকিয়ে কাঠ হয়ে গেল। জলের অভাবে মাঠের পর মাঠ ফসল পুড়ে ছাই হয়ে গেল। হাজার হাজার মানুষের মৃত্যু হলো। হ্যাঁ, এই দুর্ভিক্ষের ভয়াবহতা কল্পনা করাও আজকের দিনে কঠিন। শুধু বাঙ্গরাহ নয়, পুরো উত্তর ভারত জুড়ের প্রভাব পড়েছিল। কিন্তু বাঙ্গরেহের জন্য এটা ছিল কফিনের শেষ পেরেক। যারা বেঁচে ছিল তারা শহর ছাড়তে বাধ্য হয়, বাঙ্গর হয়ে পরিণত হয় ধ্বংসস্তূপে। একদম। একটা সময় এমন হলো যে জাঁকজমকপূর্ণ ওই শহরের রাস্তায় রাস্তায় শুধু মৃতদেহ পড়ে থাকত। যারা কোনো মতে বেঁচেছিল তারা বুঝতে পারল এই অভিশপ্ত মাটিতে আর টিকে থাকা সম্ভব নয়। রাতারাতি নিজেদের ঘরবাড়ি, বিষয় সম্পত্তি সব ফেলে প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালালো। আর ঠিক এই জায়গাটাতেই মানুষের মনস্তত্ত্ব সবচেয়ে বড় ভূমিকা পালন করে বলে আমার মনে হয়। কি রকম? ধরুন,
যখন এত বড় একটা মহামারী বা প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে যার উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তখন মানুষ অবচেতনভাবেই একটা কারণ বা ভিলেন খুঁজতে শুরু করে। ও আচ্ছা, মানে লজিক খোঁজার চেষ্টা করে। হ্যাঁ, এই চালিশা দুর্ভিক্ষের বিভীষিকা এতটাই চরম ছিল যে মানুষ হয়তো সেটাকে শুধুই প্রকৃতির খেয়াল হিসেবে মেনে নিতে পারছিল না, তাদের একটা গল্প দরকার ছিল। রাইট, আর তখনই বাবা বালুনাথের অহংকার ভাঙার গল্প আর সিনহিয়ার কালো জাদুর মিথটা লোকমুখে ছড়িয়ে পড়ে এবং চিরকালের মতো মানুষের বিশ্বাসে গেঁথে যায়। ঠিক তাই। মানুষের মন শূন্যতা পছন্দ করে না। তারা ওই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে এই সান্ত্বনা পেতে চাইল যে এটা কোনো প্রাকৃতিক খামখেয়ালি নয়, বরং পাপের শাস্তি। আর সেই বিশ্বাসটা এতটাই প্রবল ছিল যে শত শত বছর পেরিয়ে যাওয়ার পরও কেউ সাহস করেনি ওখানে ফিরে গিয়ে নতুন করে ঘর বাঁধার। একদম। কিন্তু ইতিহাস তো শুধু অতীতের পাতায় আটকে থাকে না, তাই না? অতীতের এই ট্রমা বা বিশ্বাসগুলো কিভাবে যেন একটা অদৃশ্য টাইম ক্যাপসুলের মতো কাজ করে, যা আধুনিক যুগেও মানুষকে তাড়া করে বেড়ায়। ঠিক। চলুন এবার সোজা চলে আসি একেবারে বর্তমান সময়ে, 2025 সালের একটা ঘটনায় যা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। অর্জুন, নীরজ আর রাহুলের ঘটনাটা। হ্যাঁ, এই 3 বন্ধু মিলে ঠিক করল তারা রাতের বেলায় বাঙ্গরগড়ের ওই সূর্যাস্তের মিথ ভাঙবে। অর্জুন পেশায় একজন ফটোগ্রাফার, ইন্টারনেটে প্যারানর্মাল বিষয় নিয়ে কন্টেন্ট বানায়। আধুনিক যুগের এই কৌতূহলটা খুব স্বাভাবিক। আমরা প্রযুক্তি দিয়ে ইতিহাসকে চ্যালেঞ্জ করতে ভালোবাসি। একদম। আধুনিক প্রযুক্তির দম্ভে তারা এএসআই এর নিয়ম ভাঙল এবং সূর্য ডোবার আগেই দুর্গের ভেতর লুকিয়ে পড়ল। তারা একেবারে সেই রত্নাবতীর ধ্বংস হয়ে যাওয়া মহলের কাছাকাছি রাতের জন্য তাঁবু খাটিয়ে ফেলল। বাপরে, সাহসের তারিফ করতে হয়। কিন্তু ওই রাতের অভিজ্ঞতা তাদের সেই যৌক্তিক কৌতূহলকে এক নিদারুণ আতঙ্কে পরিণত করেছিল। এক্স্যাক্টলি তাই। রাত যত বাড়তে লাগলো, চারদিকের পরিবেশ তত অদ্ভুত হতে শুরু করল। অর্জুনের রেকর্ড করা বর্ণনায় আমরা পাই, হঠাৎ করেই পাহাড়ি হাওয়া কনকনে ঠান্ডা হয়ে গেল। আর সেই সাথে বাতাসে ভেসে এলো তীব্র চামেলির গন্ধ, সেই রত্নাবতীর দাসীদের গায়ে যে গন্ধ পাওয়া যেত বলে লোককথায় প্রচলিত ছিল। চামেলির গন্ধের পরই শুরু হলো সেই তীক্ষ্ণ আওয়াজ, যেন শত শত নারী একসাথে কাঁদছে আর তাদের হাতের কাঁচের চুড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সিরিয়াসলি, ভাবলেই গা ছমছম করে ওঠে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল রাহুলের সাথে। হ্যাঁ, সে তো তাম্বুর বাইরে দাঁড়িয়েছিল। ঠিক, হঠাৎ করে কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে প্রচণ্ড জোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। সে মাটিতে লুটিয়ে পড়ে ছটপট করতে লাগল। তার মনে হচ্ছিল কেউ যেন তার গলা চেপে ধরেছে। তারপর তো ভয় পেয়ে 3 বন্ধু তাম্বু, ক্যামেরা, জিনিসপত্র সব ফেলে আক্ষরিক অর্থে প্রাণ হাতে করে দৌড়াতে শুরু করল। আর পালানোর সময় তারা স্পষ্ট শুনতে পাচ্ছিল তাদের পেছনে অসংখ্য ভারী পায়ের আওয়াজ, যেন শতাব্দীর পুরনো একদল প্রহরী তাদের তাড়া করে শহরের বাইরে বের করে দিচ্ছে। ভাবতে অবাক লাগে, শত শত বছর আগের ইতিহাসের পাতা থেকে একটা অভিশপ্ত ছায়া যেন সোজা এই আধুনিক যুগের ক্যামেরার লেন্সে এসে ধরা দিয়েছে। একদম। কারণ পরে যখন তারা কোনোমতে বাইরে বেরিয়ে আসতে পারল, অর্জুন তার ক্যামেরার ফুটেজগুলো চেক করে দেখে যে প্রায় সব ভিডিও ফাইল কারাপ্ট হয়ে গেছে। শুধু একটা স্টিল ছবি বেঁচে ছিল। হ্যাঁ, আর সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছিল রাহুলের ঠিক পেছনে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে একটা দীর্ঘ কুচকুচে কালো ছায়া। উফ, যার কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু তার উপস্থিতিটা ভীষণ স্পষ্ট। রাহুল কিন্তু আজ ওই রাতের ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। সে আজও বিশ্বাস করে যে ওই কালো ছায়াটা এখনও তার সাথে আছে। এটা অনেকটা টাইম ক্যাপসুলের মতো, যেখানে অতীতের বিভীষিকা বর্তমানকে আক্ষরিক অর্থেই গ্রাস করছে। প্রযুক্তি, লজিক, আধুনিক বিজ্ঞান কোনো কিছুই যেন ওই ধ্বংসস্তূপের অন্ধকারের কাছে টিকতে পারছে না। বলে দেখব যে বাঙ্গড়ের গল্প কোনোভাবেই শুধু একটা গতানুগতিক ভূতের গল্প নয়। একদমই না। এটি আসলে মানুষের চরম উত্থান ও পতন, ক্ষমতার দম্ভ, নিষিদ্ধ মোহ আর পরিশেষে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের অবিশ্বাস্য ঐতিহাসিক দলিল। রাইট, যেখানে ইতিহাস, মনস্তত্ত্ব আর মিথ এমনভাবে একে অপরের সাথে জড়িয়ে গেছে যে কোনটা নিছক কল্পনা আর কোনটা চরম বাস্তব তা আলাদা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক সেভাবেই বাঙ্গরাহা আজও আরাবল্লীর কোলে দাঁড়িয়ে আছে। দিনের বেলায় সে এক হাসি খুশি রোদে মোড়া চমৎকার ঐতিহাসিক স্থাপত্য, আর সূর্য ডোবার পর সে এক রহস্যময় মৃত্যুপুরী। উফ, বাঙ্গরাহ নিয়ে আমাদের আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে আমি একটা ভিন্ন প্রশ্ন উস্কে দিতে চাই।
এমন একটা প্রশ্ন যা হয়তো কোনো ইতিহাসের বইতে লেখা নেই, কিন্তু আমাদের ভাবনার জগৎকে প্রসারিত করবে। আচ্ছা। সূর্য ডোবার পর বাঙ্গরঘে যে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়, তা কি সত্যি কোনো প্রাচীন তান্ত্রিকের অভিশাপের ফল, নাকি শতাব্দীর পর শতাব্দী ধরে হাজার হাজার মানুষের মনের গভীর বিশ্বাস আর ভয়ই সেখানে এমন একটা শক্তিশালী মানসিক শক্তির ক্ষেত্র বা কালেকটিভ সাইকোলজিক্যাল এনার্জি ফিল্ড তৈরি করেছে, যা আজও মানুষকে হ্যালুসিনেট করায়? ভীষণ গভীর একটা ভাবনা। একবার ভেবে দেখা যেতে পারে, ধ্বংসস্তূপের ওই জমাট বাঁধা নীরবতা হয়তো বাইরের কোনো আত্মা নয়, বরং আমাদের নিজেদেরই অবচেতনের ভয়ের প্রতিধ্বনি।